বলতে আসছি যেহেতু বলতে দাও। তো প্রেমে পড়া যায়, আমি সার্জারি করে কেন আমার চেহারা চেঞ্জ করবো? আমি কি রাফিকে বলছি আমি জেলাস? এখন তো তাহলে মুখ খুলতে হবে, এখন আমি তো মুখ খুলতে চাই না। তুমি যে প্রশ্নের উত্তর যদি এখন আমি না দিয়ে চলে যাই, তখন তোমার প্রশ্নটা আরো গ্রান্টেড হয়ে গেল। দর্শক আমন্ত্রণ রাইজিং বিডির বিশেষ আয়োজন রাইজিং বিডি স্পেশালে। আজ আমাদের অতিথি বর্তমান সময়ের আলোচিত চিত্রনায়িকা তমা মির্জা। তোমার শুভেচ্ছা রাইজিং বিডি স্পেশালে। কেমন আছো তুমি? তোমাকেও শুভেচ্ছা, ভালো আছি। শুরুতে জানতে চাচ্ছিলাম যে তোমার আসলে বর্তমান সময়ে কাজের ব্যস্ততা কি নিয়ে? এখন তো পরিস্থিতি মাত্র নর্মাল হচ্ছে, তোমার দেখতেছো যা অবস্থা, এর মধ্যে মানে কাজে তো মন দেওয়ার জন্য আগে মানসিক প্রশান্তি দরকার, মানসিক প্রশান্তিই নেই। এভরিডে সোশ্যাল মিডিয়ায় কিছু না কিছু ঘটনা ঘটতেছে। তো এই পরিস্থিতিতে ঢাকার বাইরে শুটিংয়ে যাওয়া, বাবা ঢাকার মধ্যেই মানুষ সেফ না বা কোথাও না, একটু ইনসিকিউর ফিল করে সবাই। তো সেই জায়গায়, এবং এটা আমরা নিজেরাই দায়ী, এমন না যে কেউ এই ঘটনা ঘটাচ্ছে, আমরা নিজেরাই মনে করতেছি যে আচ্ছা আমরা অনেক পাওয়ারফুল হয়ে গেছি, আমরাই সিদ্ধান্ত নিব, আমরাই শাস্তি দিব। বাট না, প্রত্যেকটা দেশের ল থাকে, প্রত্যেকটা দেশের একটা নিয়ম থাকে, একটা সেইখানকার মানুষের মানে চিন্তাভাবনা, তাদের সব প্রসেসিং তো ডিফারেন্ট। সো মানে আমি তো চাইলেই আমার মতো করে সব সিদ্ধান্ত নিতে পারি না। আমার কাছে রাইট রং মনে হলে সেটা নিয়ে আমি কথা বলতে পারি, কিন্তু আমি কি একটা মানুষটি বেঁচে থাকবে না মারা যাবে, মানুষটাকে কিভাবে মারা হবে, কি কোন পরিস্থিতিতে ফেলা, এটা কি ডিসিশন নেওয়ার আমি কে? তো দ্যাটস ওয়াই এখন যেটা হচ্ছে, তোমার শুটিংগুলো পিছায় যাচ্ছে এবং আমরাও মনে করতেছি যে ইটস নট দ্য রাইট টাইম এখনই শুটিংয়ে যাওয়া। তো ইনশাল্লাহ ইচ্ছা আছে, ধরো হয়তো এন্ড অফ নভেম্বর, তখনও যদি আমার মনে হয় যে পরিস্থিতি ভালো না, তখন আমি শুটিংয়ে যাব না। মানে আমার কথা ভাই, আমার নিজের প্রশান্তির জায়গা থাকতে হবে। বিকজ অ্যাক্টিংটা তো খুব, আমার কাছে মনে হয় যে খুব কঠিন একটা বিষয়। মানে তুমি মানসিকভাবে যদি তুমি প্রশান্তিতে না থাকো, তুমি কিভাবে ক্যামেরার সামনে গিয়ে অ্যাক্টিং করবা? আচ্ছা, যেটা বলতে চাচ্ছিলাম যে তুমি তো ক্যারিয়ারে বেশ কিছু কাজও করেছো, মানে ন্যাশনাল অ্যাওয়ার্ডও তুমি পেয়েছো। তো তোমার ক্যারিয়ারে সেরা কাজ কোনটা তুমি মনে করো? মানে দর্শকের যদি বলো যে দর্শক কোনটাকে বেশি পছন্দ করছে, তাহলে তো তোমার সুরঙ্গ সব থেকে বেশি পছন্দ করছে। আর ব্যক্তি তো আমার পছন্দ, আমার কাছে নদীজন। কারণ এটা যে আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি যে এজন্য সেটা না, এই কাজটাতে প্রথম আমি তমা যে একটা তমা মির্জা হিরোইন হিসেবে মানুষের সামনে মানে ডিফারেন্ট ওয়েতে যে তার প্রেজেন্টেশন হতে পারে, যে সব সময় তো নায়িকা তকমাই, কিন্তু এটা একটু গ্ল্যামার থাকে, নায়িকা মানে মনে হচ্ছে গ্ল্যামার, কিন্তু ওখানে একটু ওটা থেকে বেরিয়ে এসে মানে ওই প্রথম ধরো আমার অভিনয়ের একটা হাতে খড়ি বলতে পারো, ডিফারেন্ট ক্যারেক্টার করা। এবং সেই ক্যারেক্টারটা মানে আমি যখন দেখি এখনো মুভি, আমার মনে হয় যে ওইটা আমার সব থেকে থাকে না যে এই কাজটাতে আমি কিছুটা হলো নিখুঁত অভিনয় করি। তোমার জায়গা থেকে অভিনয় করে তুমি স্যাটিসফাইড? হ্যাঁ, ওই নদীজনে, ওই জন্য নদীজন আমার সব থেকে পছন্দ। শাকিব খানের সঙ্গে তোমার আসলে জুটি হয় নাই কেন? কাজ আমার হয়েছে, কিন্তু সাকিব ভাইয়ের সাথে আমার স্ক্রিন শেয়ারিং এটার সময় ধরো একটাতে কো আর্টিস্ট ছিলেন আমার সাথে অপু দিদি, একটাতে ছিলেন বুবলি আপু। তো মানে সে কারণে যেটা হয়েছে যে ধরো নর্মালি কি হয়, যখন একটা হিরোইন থাকে একটা পুরো ফিল্মে একাই থাকে, হ্যাঁ, তখন কিন্তু ওইটাতে ফোকাস বেশি হয়। এবং আমাদের বাংলাদেশে এটা খুব বাজেভাবে চালু হয়ে গেছিল, এখন একটু কমছে, যে একজনকে স্যাক্রিফাইস ক্যারেক্টারই করতে হবে। হ্যাঁ, পুরো ছবিতে যত ভালো ক্যারেক্টার থাকুক, লাস্টে ওকে গুলি করে হোক, যেভাবে হোক ও মরে যাবে, হ্যাঁ, আরেকটা হিরোইনের সাথে মিল হবে। কিন্তু তুমি বাইরে দেখো, বাইরে কিন্তু মাল্টিকাস্টিং এর প্রচুর ফিল্ম হয়, এবং সেখানে কিন্তু কেউ বলে না যে ও সেকেন্ড ক্যারেক্টার করছে, ও মেইন ক্যারেক্টার করছে, না, এটা কিন্তু বলে না। এটা একমাত্র আমাদের বাংলাদেশেই বলে, এখনো বলে। আমি যে 7 নম্বর ফ্লোর করছি, আমি আর বুবলি আপু, আমার তো মনে হয় এখানে ফার্স্ট ক্যারেক্টার সেকেন্ড ক্যারেক্টার কিছু নাই। এখানে মানে একটা আর্টিস্টকে তুমি, ও সেকেন্ড রোল প্লে করছে, ও ফার্স্ট ক্যারেক্টার করছে, মেইন হিরোইন অনেক পরে এসে হয়েছে, এগুলো তো বলা ঠিক না। মানে এটা কেন বলবো আমি? তো সেই জায়গা থেকে ধরো ওই কারণে হয়তো সাকিব ভাইয়ের সাথে কাজগুলো, কারণ আমরাই ওইভাবে একটা মাইন্ড সেট করছিলাম যে আচ্ছা মেইন হিরোইন একজন থাকবে, একজন স্যাক্রিফাইসিং ক্যারেক্টার করবে, একজন মরে যাবে, সো হলো সেকেন্ড হিরোইন। হ্যাঁ, তো এইসব নানান কথার কারণে হয়তো তখন ওনার সাথে আমার যে কাজটা জুটি হয়নি কেন সেটা আমি জানি না, হয়তো তখন আমার আসলে তার সাথে জুটি হওয়ার মতন ওই এনাফ যোগ্যতাটা হয় নাই।
কারণ হলো ধরো উনি তো বরাবরই খুব ভালো অভিনেতা এবং উনার ছবিগুলো তখন কেন এখনো ধরো যে পরিমাণ ব্যবসা সফল, তো এইরকম হিট ব্যবসা সফল ছবি কিন্তু আমরা আর কারোর কাছ থেকে পাইনি। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে তখন হয়তো আমারই কমতি ছিল বা আমি রেডি ছিলাম না, সেজন্য হয়নি। শাকিব খানের সঙ্গে কাজ করতে গিয়ে কাজের অভিজ্ঞতাটা কেমন ছিল? ভালো, কিন্তু আমার কাছে মনে হয়েছে সাকিব ভাই এখন আরো বেশি গোছানো। এখন আমার সাথে কাজ হয়নি, বাট তুফানের কারণে ধরো তুফানের অনেক প্রোগ্রামে দাওয়াত পেয়েছি, সেখানে যাওয়া হয়েছে, প্রিমিয়ারে যাওয়া হয়েছে, তখন দেখা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয়েছে যে মানুষ বলে না যে ডে বাই ডে একটা মানুষ তুমি যত পলিশ করবা তত চকচক করবে, তো এখন আরো বেশি মনে হয়। আর তখন যখন কাজ করেছি তখনও আমার কাছে মনে হয়েছে যে হি ইজ অলওয়েজ অন অ্যান্ড অনলি সাকিব খান। আচ্ছা, যেটা শুনছিলাম যে তুফানের যে জনপ্রিয় যে গানটা যে দুষ্টু কোকিল, হ্যাঁ, এটা তোমার পারফর্ম করার কথা ছিল, এরকম কথা আমরা শুনছি। না দেখো, আমার সাথে যেহেতু আলফায়ের সাথে আমার ক্যারিয়ার সব থেকে হিট ছবি, আলফায়ের প্রথম রিলিজ হওয়া ছবি সুরঙ্গ, এবং সুরঙ্গর সাথে যে শুধু আমি অভিনেত্রী হিসেবেই সংযুক্ত ছিলাম সেটা না, আমি কিন্তু ওই হাউসটার বা ওই ছবিটার একটা থাকে না যে আমি ওন করছি প্রোডাকশনটাকে, ওই হাউসটাকে, এবং স্টিল ইটস নট নেসেসারি আমাকে তাদের সব প্রোডাকশন করতে হবে, কিন্তু ওই হাউস থেকে যত প্রোডাকশন হবে আমি প্রত্যেকটা প্রোডাকশনে আমার নিজের মনে করবো যে আচ্ছা নিজের হাউস বা এরকম কিছু। হ্যাঁ, তো এবং শাকিল ভাইও আমার খুব ভালো বন্ধু, আমার কাইন্ড অফ অভিভাবকের মতন, আমার ভালো মন্দ সবসময় উনি আমার পাশে থাকেন। তো যখন তুফানের নানান বিষয় নিয়ে আলোচনা হয়েছে, তো তখন কিন্তু আইটেম সং নিয়ে কথা হয়েছে। তো আমি যখন প্রায় আড্ডায় যখন কথা হয় থাকি, অনেক সময় হয়তো বসে করবা নাকি আইটেম সং, আমি না থাক। তো জিনিসটা এইরকম, কখনো আমাকে অফিসিয়ালি কোনো কথা না, অফিসিয়ালি কখনো আমাকে বলে নাই, কিন্তু এরকম বলছিল হয়তো আড্ডায় বা গল্পে এরকম কথা উঠছিল না। এটা নিছক আড্ডার ছলের কথা, কখনো যে আমাকে বলবে বা বলছে এটা হয় নাই। এবং এটা যদি এই যে আড্ডার ছলে কথাটা, সেটা কি শাকিব খানের মুখ থেকে আসছিল না ডিরেক্টরের বা প্রোডিউসারের পক্ষ থেকে আসছিল? এই যে কখনো আইটেম দুষ্টু কোকিলে কাজ করবা কিনা বা আইটেম গানে কাজ করবা কিনা? না, দুষ্টু কোকিলের কাজ করবা কিনা কি থাকে না যে একটা সুন্দর আইটেম সং আছে, তোমা নাচে ভালো, তোমা করবা নাকি, এটা যে আমাকে অ্যাপ্রোচ করা হয়েছে সেটা না। ধরো কি হয়, যখন আমরা কথা বলি, ধরো এখন একটা ক্যারেক্টার আসলো জার্নালিস্টের, তুমি সেই আড্ডায় আসো, তোমাকে বললাম বন্ধু করবা নাকি জার্নালিস্টের ক্যারেক্টারটা, বাট সেটা নট ফর ইউ, বুঝছো? তো এইরকমই জাস্ট আড্ডার ছলের কথা, কিন্তু কখনোই আমাকে তারা বলেনি। এবং যদি বলতো, আমি থাকে না যে আলফার সাথে আমার এরকম একটা সম্পর্ক, প্লাস সেখানে চরকি আছে, সেখানে এসভিএফ আছে, সেখানে রনি ভাই, শাকিল ভাই বা মনিদা যারাই আছে সংশ্লিষ্ট, এবং অবশ্যই সেখানে যিনি পরিচালক ছিলেন রাফি, সাকিব ভাইয়া, নাবিল আপু, সব মিলে যে টিমটা ছিল, আমাকে যদি বলতো যে তুমি এমনিই তোমা করো, আমি হয়তো করতাম। এটা নিয়ে কোনো রাজনীতি ছিল না, জাস্ট এটা নরমালি আড্ডার ছলের। হ্যাঁ, এটা কোনো ওইভাবে কোনো কথা হয়নি। তাহলে তো অন্য কোনো আর্টিস্টই দেখতে। দুষ্টু কোকিল গানটা তো যিনি ওই ছবির হিরোইন তিনিই প্লে করছে, সো এটা যদি আসলে অন্য কোনো কারোর ওরকম অন্য ফেস ডিমান্ড করতো, তাহলে আমি না করলে আরেকজন করতো, আরেকজন না করলে আরেকজন। আলফায়ের কথা বলছিলাম, ওনার তো অনেক বিগ প্রজেক্ট করছেন, তো সেই জায়গা থেকে শাকিব খানকে নিয়ে তোমাকে নিয়ে কোনো কাজের পরিকল্পনা তাদের আছে কিনা, বা এই ধরনের কোনো চিন্তা ভাবনা তারা করছেন কিনা, বা তোমাদের ভিতরে এরকম কোনো গল্প হয়েছে? দেখো, আমার সাথে এখনো এইভাবে আমার হাতে কোনো স্ক্রিপ্ট আসেনি, তবে আলফার সাথে আমার সুরঙ্গর পরপর থেকে আমাদের প্ল্যান আছে যে যেহেতু আমি যেটা বললাম যে নিজের ঘর, সো কাজ করব আমি, কিন্তু সেটা কবে করব, কখন করব, কোনটা করব, এইভাবে খুব বিশদ আলোচনা হয়নি। একটা ভালো প্রোডাকশন বা এখনকার যারা ইনভেস্টর তারা এইভাবে প্রোডাকশন করেও না, ইটস এ টিম ওয়ার্ক, একটা টিম হয়, কিন্তু অবশ্যই সেখানে প্রযোজক পরিচালকের মতামতের প্রাধান্য থাকে যে তারা কিভাবে চাচ্ছে, কিন্তু সেটা যে একজনের ঘাড়ে চাপিয়ে দিল আর ওভাবেই হয়ে গেল, সেটা হয় না। তমা মির্জা আসলে ব্যক্তি জীবনে কতবার প্রেমে পড়েছে? বলবো না। সংখ্যাটা কি অনেক বেশি, যে কারণে তমা মির্জা তার ভক্তদের বা তার অডিয়েন্সদেরকে জানাতে পারছে না? সংখ্যাটা বেশি কমের বিষয় না। প্রেম মানুষের জীবনে আসতে পারে, একাধিকবার আসতে পারে, হ্যাঁ, কিন্তু সেই প্রেমের মানুষটার প্রতি তুমি কি পরিমাণ ডেডিকেটেড, কি পরিমাণ তাকে তুমি ভালোবাসতেছো,
তো এই মানে এগুলো তো অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আমার ওই ভালোবাসার মানুষের সংখ্যা খুব কম। ভালোবাসা সবার প্রতি আসে না। তুমি ভালোবাসো তোমার মাকে, তুমি ভালোবাসো তোমার বাবাকে, তুমি ভালোবাসো মানুষের জন্যই হবে, ভালোবাসা আসে। আর প্রেম তো ধরো আমাদের অনেকে আছে যে ফিল্মে একজনকে দেখে প্রেমে পড়ে যায়। হ্যাঁ, যেমন আমার ধরো বাইরের অনেক আর্টিস্টের যখন আমি অভিনয় দেখি আমি তাদের প্রেমে পড়ি। হ্যাঁ, আমার আলিয়া ভাটের অভিনয় খুব ভালো লাগে। আমার মনে হয় বাবা আমি তাকে খুব পছন্দ করি, আমি তার অভিনয়ের প্রেমে পড়ে গিয়েছি। তো প্রেমে পড়া যায়, কিন্তু তুমি যদি বলো যে ভালোবাসার মানুষ, সেটা খুবই সীমিত। এবং সেই সংখ্যাটা আমি এই কারণে বলবো না, কারণ এখন যেহেতু সেই মানুষটা আমার লাইফে নাই, সো আমি এখন বলবো সে আবার সেটা ভাববে যে কোনো দরকার নাই বলার। তমা মির্জা কি আসলে তার মনের মানুষকে খুঁজে পেয়েছে কিনা? ভালোবাসছি যেহেতু, সেহেতু তখন তো মনের মানুষ ভেবেই ভালোবাসছি, সো আমি এটা অস্বীকার করতে পারবো না। পেয়েছি হয়তো, কিন্তু সামহাও সেটা হয়তো থাকেনি বা ওয়ার্ক করেনি। আচ্ছা, আমরা সরাসরি যদি বলতে যাই যে এই গত এক সপ্তাহে তোমাকে নিয়ে বেশ গুঞ্জন উঠছে, বা গুঞ্জন নাকি সত্যি সেটা তুমি ভালো জানো, যে আমাদের তরুণ নির্মাতা রায়হান রাফির সাথে তোমাকে বিভিন্ন সময় আমরা বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন আড্ডায় দেখেছি একসঙ্গে, এবং তোমরাও বলেছো নির্দ্বিধা যে তোমাদের সাথে ওরকম একটা সম্পর্ক যাচ্ছে। তো আবার এখন শুনতে পাচ্ছি যে তোমাদের সেই প্রেমটা নেই, ভেঙে গেছে। আসল বিষয়টা কি, গল্পটা কি? এই তো গল্প তুমি জানো না দেখে জিজ্ঞাসা করতেছো, বলার থাকলে তো তুমি জানতাই, সো তার মানে বলি নাই দেখে জানো না। তোমার গল্পটা তো আমি জানি না, তোমার অডিয়েন্স জানে না, তো আসলে বিষয়টা কি? এটা তো অনেক নিউজ হচ্ছে, সোশ্যাল মিডিয়া লেখালেখি হচ্ছে, তোমার ফ্যানরা এটা নিয়ে অনেক ভাবতেছে, বিষয়টা কি? বিষয়টা খুবই একান্ত মানে ব্যক্তিগত, পার্সোনাল। তারপরেও হয়তো যেহেতু এখন অনেকে এটা নিয়ে কথা বলছে, সো এখন আর এটা খুব ওই জায়গাটায় নাই। এটা নিয়ে তখন কথা বলতে আমার খুব আরাম লাগবে, বা আমি হয়তো অনেক কিছু বলতে পারবো যখন আমার পাশে সিটে যাকে নিয়ে কথা হচ্ছে সে থাকবে। সে যেহেতু নাই, তাকে নিয়ে আমি কোনো মন্তব্য করব না। না, আমি তাকে নিয়ে মন্তব্য করতে বলছি না। মন্তব্য করতে গেলে তো সে আসবে। স্ট্যাটাসটা কি এখন? কি মন্তব্য করতে গেলে তো সে আসবে না? হ্যাঁ, তাকে নিয়ে তো তোমার মন্তব্য। হ্যাঁ, তো আমি তাকে নিয়ে মন্তব্য করতে চাই না। মানে কেন? এটা গসিপিং, এটার কারণে বা এটা নিয়ে মানুষ কন্ট্রোভার্সি করবে, বিষয়টা এরকম? দেখো, আমার কাছে খুব খারাপ লাগে, অনেকবার ভাবি যে আমি এই কথাগুলো জবাব দিই, বাট দিয়ে ফেলো, আজকে দিয়েই ফেলো। না, দিতে পারি না। কেন কি, যখন আজকে আমি একটা কথা বলবো, এটা নিয়ে আবার এক সপ্তাহ কথা চলবে, কারণ তুমি তো সেলিব্রিটি, তুমি তো আর্টিস্ট, তোমার নিয়ে কিন্তু তোমার ভক্তদের কিউরিওসিটি থাকবেই। মিডিয়া তো বাইরেও আছে, আমরা তো বাইরের মিডিয়া দেখেও অনুপ্রাণিত হই। তাদের তো এয়ারপোর্ট লুক দেখি, তাদের মুভিতে অ্যাক্টিং দেখি, তাদের পার্সোনাল লাইফ আমারও জানার আগ্রহ আছে, কার পার্সোনাল লাইফে কি হচ্ছে, বাইরের যারা আর্টিস্ট বা ইভেন বাংলাদেশেরও। তো তুমি দেখবা সেইখানে কিন্তু এত বাজেভাবে একজন অভিনয় শিল্পী বা অভিনেত্রী বা গানের শিল্পী বা এদেরকে তাদের মানে দেশীয় মানুষ ছোট করে না। না, আমি এখানে গণমাধ্যমের কথা আমি দোষ দিচ্ছি না, আমি দেশীয় মানুষ বলছি, মানে অডিয়েন্সের কথা বলছি। ওই জায়গাটাই আসতেছি। তুমি বললা না যে কমেন্টস করে, এটা হেডলাইন দেখেই বা শিরোনাম দেখেই নিচে কমেন্টস করে উল্টাপাল্টা। তুমি ব্যক্তি তমা মির্জা, তুমি কতদিন একটা পোস্ট দেখে কমেন্ট করছো? তুমি কিন্তু করো না, কারণ কি তোমার ওই সময়টা নেই যে একটা লাইন দেখলাম আমি হুট করে একটা বাজে কমেন্টস করে দিলাম। আমি এজন্যই বললাম যে বাজে কমেন্ট যারা করছে ওরা কিন্তু করবি, এটাই বললাম, এটা ওদের রুচির সমস্যা। ওরা রেগুলার কিন্তু তুমি দেখবা যে খুবই নোংরা কমেন্টস। হ্যাঁ, আর বাইরের যারা, ওদেরও তো নিউজ আমাদের পত্রিকা করতেছে, তোমরা করতেছো না ওদের নিউজ, বাইরের নিউজ, সেখানে কয়টা এরকম বাজে কমেন্টস আছে? ফ্যানরা কমেন্টস করবে, এটাই তোমাদের জন্য আশীর্বাদ। সেটা না, ফ্যানরা ঠিক না। এখানে যে তুমি যেটা বলো না, গুটি সংখ্যক মানুষ আছে যারা তুমি দেখবা আইডি লক করা, না হলে আইডি ফেক। হ্যাঁ, এবং না হলে আইডিতে গিয়ে দেখবা যে খুব তোমার ফ্যামিলি নিয়ে খুব ভালো ছবি টবি আছে, কিন্তু এখানে এসে এমন একটা বাজে কমেন্টস করছে। আমি মাঝখানে একদিন কি করলাম, এরকম একজন দেখি যে খুব নোংরা একটা কমেন্টস করছে। নর্মালি আমি কমেন্টস পড়ি না, আমি বন্ধ করে দিছি। এই বুদ্ধিটা আমাকে পড়িয়ে দিছে, কমেন্টস পড়া বন্ধ, পড়বা না। তো আমি কমেন্টস পড়া বন্ধ করছি, কিন্তু হঠাৎ করে পপ আপ করে না, তো আমি ওখানে দেখলাম যে একটা কমেন্টস এরকম, তো আমি পড়লাম, পরে আমি ওয়ালে ঢুকে আমি দেখলাম যে খুব সুন্দর তার ফ্যামিলির একটা প্রোফাইল পিকচার দেওয়া, তার ওয়াইফ বাচ্চা সব খুব সুন্দর, এবং তার প্রোফাইলে ঢুকে আমার মনে হলো যে মানে খুবই ভালো ফ্যামিলির এবং ভালো জব করে, একটা ভালোই মনে হলো।
আমি তখন কি ওখানে রিপ্লাই করলাম যে ওনার ওয়াইফকে ট্যাগ করে ই করে, আমি আপনার ওয়াইফ বা ফ্যামিলি কি জানে আপনি এই ধরনের কমেন্টস করেন? আচ্ছা আমি এটি স্ক্রিনশট তুলে রাখছি, আমি আপনার ফ্যামিলির লোকজনকে পাঠাচ্ছি, এবং দেখলাম সাথে সাথে সে ডিলিট করে দিল। তো আমার কথা হলো এই যে তার মানে কি সে বুঝলো যে এটা তার ফ্যামিলির জানা উচিত না, তার মানে কি সে যে কাজটা করছে সেটা ঠিক করে নাই। তো এই রিয়ালাইজেশনটাই যদি সবার মধ্যে থাকতো তাহলে কিন্তু থাকে না এত এত। এখন দেখো, হ্যাঁ আমি মিডিয়াতে কাজ করি ঠিক আছে, কিন্তু আমার ফ্যামিলি তো আর এখানে কাজ করে না। আমার ভাই, আমার ফ্যামিলি, আমার রিলেটিভ যারা আছে, এরা যখন এগুলো দেখে, মানে এদের চিন্তাটা করো। মানে তুমি এই যে গসিপিং বা এই যে বাজে কমেন্টস করা, এই বিষয়গুলোকে তুমি কিভাবে দেখো? আমি খুব বাজেভাবে দেখি এটা, কারণ প্রত্যেকটা মানুষের জীবনে মানে দেখো, খুব যখনই গভর্নমেন্ট চেঞ্জ হলো এরপর থেকে একচেটিয়া নিউজ হলো, ইভেন আমাকে নিয়েও নিউজ করছে। এবং আমি যখন তাদেরকে বললাম যে আমি কিন্তু লিগ্যাল অ্যাকশনে যাব, তখন কিন্তু তারা সেটা সরাই ফেলে কি করছে, ঠিক ইউটিউবে রেখে দিছে, ইউটিউবে ভিউ হচ্ছে, এটা কিন্তু খুব মজার। হ্যাঁ, কিন্তু ফেসবুক বা অন্যান্য জায়গা থেকে সরাই ফেলছে। তো আমি না বিরক্ত হয়ে আমি আর করি নাই। আর তখন আমি যেটা বললাম না যে পরিস্থিতি চারিদিকের এত খারাপ, আমার নিজেরও ইচ্ছা হয়নি যে আমি এটা নিয়ে এখন ফাইট করি। তো খুব সুন্দর হেডলাইন দিয়ে দিল, হ্যাঁ, যে ধরো আওয়ামী লীগের নেতাদের যাতায়াত ছিল, ঠিক আছে। এর ভিতরে নিউজ হলো, ধরো আমি 300 সেকেন্ডের একটা প্রোগ্রামে গেছিলাম, সেখানে তখন সুমন ভাই খুব ভালো একজন ব্যারিস্টার, তখন ওনার অনেক পপুলারিটি ওই প্রফেশনে, আর কোনো প্রফেশনে 2018 দিকের কথা। তো উনি মেকআপ রুমে আমি গেলাম, এরকম কথোপকথনে উনি শুনলো যে আমি লর স্টুডেন্ট। তখন উনি বললো আচ্ছা তাহলে আমাদের ইসেরই আসো একটা ছবি তুলি। তো একটা ছবি হলো। আর কি হলো, যখন সুড়ঙ্গ রিলিজ হলো তখন আমাদের পাইরেসির পরে, এটা তোমরাও দেখছো, আমরা কিন্তু ফুল টিম গেলাম ডিবি অফিসে, এবং তারা আমাদেরকে খুব হেল্প করলেন। পাইরেসিটা তখন কিছুটা মানে আইনি সহায়তার জন্য তোমার যেতেই হবে, আমরা সবাই গেলাম। তো সবাই গেলে সবাই একটা ছবি তুললাম। তো সেই ছবি থেকে কারোর নাই, শুধু আমার সাথে যে কর্মকর্তা ছিলেন তার ছবি, ঠিক আছে। এবার নিউজের যদি তুমি যাও, নিউজে দেখবে এই দুইটা ছবি ঘুরতেছে, আর কিছু নাই। কিন্তু হেডলাইন হলো যাতায়াত ছিল, আসা যাওয়া হইতো। এবং আরেকটা বিষয় হলো উনি বিদেশে যান, ওনার লাইফস্টাইল, এগুলো দিয়ে একটা মন গড়া একটা নিউজ করলো। এখন আমার কথা হলো, অবশ্যই নিউজ হবে, কিন্তু তোমার কাছে এনাফ এভিডেন্স থাকতে হবে, যৌক্তিকতা থাকতে হবে, বা এরকম। ইভেন তুমি তো আমার সাথে আর কোনো রাজনৈতিক দলের কাউকে পাও নাই, তার সাথে কোনো ছবি নাই, আমি কোনো আচ্ছা রাজনৈতিক দলের সঙ্গে ধরে নিলাম তোমার, আমি আসতেছি বন্ধু, বলতে আসছি যেহেতু বলতে দাও, আর আমি তো বলি না কথা, যেহেতু বলি না বলতেছি, বলতে দাও। প্রথমত হলো যে আমি কিন্তু কখনোই ইলেকশন ক্যাম্পেইনিং বলো বা নানান যেসব প্রোগ্রাম হয় এগুলোতে আমাকে তুমি কখনোই, ইলেকশন ক্যাম্পেইনে তো আমি কোনোদিন যাইনি। সো আমি কখনোই কোনো দলে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে আমার দেশটাকে যারা এগিয়ে নিয়ে যাবে তারাই আমার দেশের জন্য ভালো, বা আমরা শান্তিতে সেফটির সাথে রাতের বেলা ফ্যামিলি নিয়ে ঘুমাইতে পারবো, সকালবেলা উঠে যে যার কর্মক্ষেত্রে যেতে পারবো, এটা ইম্পর্টেন্ট। আমার জীবনযাপন যেরকম আছে এর থেকে মান আরো নেমে যাবে না, আমি যেন আমার ফ্যামিলি সহ ডেভেলপ না করুক, এই স্থিতিশীলতা থাকুক। এই যে বাজার দর বেড়ে যাবে, এই জিনিসপত্র, এগুলো যেন না হয়। এটা যে দিবে, সেটা যে দল হোক, আমি হ্যাপি। এবার হলো, একটা গভর্নমেন্ট যখন একচেটিয়া এত বছর থাকে, সেই গভর্নমেন্টের সাথে কার না একটা, মানে গভর্নমেন্টের সাথে যারা সংশ্লিষ্ট তাদের সাথে যোগাযোগ হয় না। এখন যোগাযোগটা কোন ক্ষেত্রে হতে পারে, একটা প্রোগ্রামের জন্য ডাকতে পারে। এই যে আমি যেমন অফিসে গেলাম, আমাদের সুড়ঙ্গ সময় পুরো টিম গেল, এবার আমার পুরো টিম আরো অনেক জায়গায় গেল, বা আমি হয়তো একটা প্রোগ্রামে গেছি, সেখানে একটা চিফ গেস্ট হয়তো কেউ আছেন, সবার ছবি হয়েছে, সেখানে ছবি তোলা হয়েছে। এখন সেই জন্য কি তাকে নিয়ে বা তাদের সম্পর্ককে তুমি অন্য অ্যাঙ্গেলে মিনিং বের করতে পারবা? তোমাকে নিয়ে সবচেয়ে বেশি গসিপ হয় কি নিয়ে, মানে তোমার চোখে পড়ে কি নিয়ে, যে এই কথাটাই অনেক সময় লিখছে, বা আজকে থেকে 5 বছর আগেও লিখছে, এখনো কোনো না কোনো সময় কেউ কেউ বলছে, সেই গসিপিংটা কি নিয়ে হয়? গসিপিং এর তো কোনো মা বাপ নাই, যখন যাকে নিয়ে ভালো লাগে তাকে নিয়েই গসিপিং হয়, যে টপিক নিয়ে ভালো লাগে তাকে নিয়ে। কিছুদিন গসিপিং হয়েছে যে প্লাস্টিক সার্জারি করছি, হ্যাঁ, কিছুদিন গসিপিং হয়েছে যে পরিচালকের সাথে প্রেম, কিছুদিন গসিপিং হয়েছে পরিচালককে নাকি কারোর সাথে কাজ করতে দিই না, তারপরে কিছুদিন গসিপিং হয়েছে পরিচালকের সব কাজ আমি করি, তারপরে গসিপিং হয়েছে
তোমার এই যে রাজনৈতিক নেতাদের নিয়ে। তো যখন যে জিনিস তুমি যে হাইপে বললা এই যে প্লাস্টিক সার্জারি, আসলে কি সার্জারি যেটা হলো আমাদের বাংলাদেশে হয় না, এবং সার্জারি বাইরে যেসব দেশে হয় প্রচুর কস্টলি, এবং সেটা মেনটেন করাও খুব কস্টলি। বাংলাদেশে অ্যাস্থেটিক যে ট্রিটমেন্টটা হয় সেই ট্রিটমেন্টটা কিছু প্রোডাক্টের মধ্যে সীমাবদ্ধ, যেমন বোটক্স করা হয়, যেমন ফিলার করা হয়, যেমন থ্রেড করা হয়। সো ইটস নট সার্জারি। আচ্ছা, সার্জারি ইজ ডিফারেন্ট। সার্জারি তোমার পুরো কেটে একটা অপারেশন, সার্জারি মানে কি একটা অপারেশন হবে, এটা বাংলাদেশে কিন্তু হয় না। আমি দেখলাম রিসেন্টলি আমাদেরই কলিগ পূজা চেরিকে নিয়ে হেডলাইন হচ্ছে যে উনি সার্জারি করে চেহারা চেঞ্জ করে ফেলছে। ভাই ওকে আমরা যখন দেখছি তখন ও 17 কি 18, শি ইজ গ্রোয়িং আপ, এখন তার বয়স হচ্ছে, তার চেঞ্জ আসতেছে, সে নিজেকে মেনটেন করতেছে, সে জিম করতেছে, সে শরীরকে ভাঙতেছে, সে ফেসকে ভাঙতেছে, দেন সে প্রপার একটা স্কিন কেয়ার করতেছে। সো অনেক চেঞ্জ আসতে পারে। এখন চেঞ্জ আসা মানে প্লাস্টিক সার্জারি না, সেটা তো হওয়ার কথা, বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হতেই পারে। অবশ্যই না। আমি দেখলাম সে এরকমই একটা উত্তর দিছে এবং আমি অ্যাপ্রিশিয়েট করি যে ও কথা বলছে, কারণ আমি অনেক সময় কথা না বলে আমি দেখছি সেই জিনিস অনেক কথা হচ্ছে। তো অ্যাস্থেটিক ক্লিনিকে গিয়ে তুমি অ্যাস্থেটিক ট্রিটমেন্ট নিতেই পারো, সেইটাকে তো সার্জারি বলে চেহারা চেঞ্জ করে ফেলাম এটা তুমি বলতে পারো না। মানে এখন মোট কথা হচ্ছে তোমাকে নিয়ে যে কমপ্লেইনটা সেটা সত্য না। অবশ্যই না। আমি সার্জারি করে কেন আমার চেহারা চেঞ্জ করবো? আর সার্জারি বাংলাদেশে হয় না, আর আমি এটা এফোর্ড করতে পারবো না ভাই। একটা প্লাস্টিক সার্জারিতে 40-50 লাখ টাকা খরচ হয়, এরপরে বছরের পরে বছর তোমার মেনটেন করতে হয়। ইটস এ ডিফারেন্ট থিং। এটা করা সম্ভব, মানে আমরা যেভাবে সীমিত কাজ করি, সীমিত উপার্জন করি, সেই জায়গা থেকে ওই যে বলে যে না, এবং আমাদের নামের সাথে তো খুব সুন্দর করে ট্যাগ করে দেয় সুগার ড্যাডি, সুগার মম, এরকম থাকলেও সম্ভব না। কারণ 50 লাখ টাকা দিয়ে চেহারার একটু জিনিস চেঞ্জ করা এটা হয় না। তো এই ট্যাগগুলো আগে হলো বন্ধ করতে হবে। মানে এগুলো মন করা, তুমি বলতে চাচ্ছ এগুলো আসলে সত্য না। হ্যাঁ, যেমন দেখো তুমি আমার আগের যদি দেখো, আমার দাঁত নিয়ে প্রবলেম ছিল। প্রবলেম কি ছিল? আমার দাঁতের মাঝখানে গ্যাপ ছিল। তো সেটা দাঁতের যখন তোমার অনেক ছড়ায় যায় তখন কিন্তু গালটাও বড় লাগে, তখন অনেক প্রবলেম কিন্তু হয়, চেহারা এক ধরনের থাকে। আমি কিন্তু সেটা ঠিক করালাম। ঠিক করানোর পরে কি হলো যে আমার গালটা চেপে আসলো, আমি এখন হা 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 করে হাসতে পারি, মানে কনফিডেন্স পাইছি। আমার কনফিডেন্সের জন্য আমি এটা করছি। এখন এটারে তুমি সার্জারি বললে তো হবে না, আমি তো দাঁত সব ফেলে দিয়ে নতুন দাঁত বসাই। যেতে আসছে মিষ্টি জান্নাত, তুমি কি ওখানে দাঁত তোমার যে দাঁতের কোনো ট্রিটমেন্ট নিয়েছো? না না, ওনার হাতে আমার নেওয়া হয় নাই। কেন? উনি তো তোমার কলিগ, তারপর তোমার হ্যাঁ, আমি পরে দেখলাম যে ও প্রচুর কাজ করতেছে। তো অবশ্যই যদি আমার আবার এরকম কোনো প্রবলেমে আমার মনে হয় যে আমি ওনার হ্যান্ডে করতে চাই, দেখো এটা কিন্তু এক একজন এক একটা হ্যান্ডে কমফোর্টেবল। ধরো ওর কাছ থেকে প্রথম থেকে যারা ওর কাছে আসে, ওর যে পেশেন্টগুলা দেখবো ওরা রেগুলার ওর কাছেই আসবে, ওর থেকে ভালো ডাক্তারের কাছেও যাবে না, ওর থেকে খারাপ ওর কাছে আসবে, কারণ সে কমফোর্টেবল হয়ে গেছে ওই হ্যান্ডে। চিন্তা ভাবনা করছো কিনা যেহেতু এখন জানতে পারলা যে ও ভালো? না, আমি অবশ্যই আমি বিশ্বাসী যে উনি খুব ভালো কাজ করে, না হলে তো একজন ডেন্টিস্ট হতে পারেনি। মিষ্টির সাথে তোমার মাঝখানে খুব বেশি মানে গন্ডগোল যেটাকে বলি, যেরকম যে তুমি মামলা করতে চাচ্ছ, সে মামলা করতে চাচ্ছে, গন্ডগোল হয়নি। এই পর্যায়ে চলে গেল কেন? গন্ডগোল হয় নাই। এখন হয় কি দেখো, মানে মামলা মানে কোটি কোটি টাকার ব্যাপার, এত টাকার মামলা কেন? না, এখন যেটা হচ্ছে দেখো, আমি তোমাকে বলি, এই যে আমি যেখানে যে পয়েন্টে দোষ দিতে চাই না সেটা ঘুরে ঘুরে আসে, পরে সবাই আমাকে বলবে কি তোমা খালি গিয়ে জার্নালিস্টদের দোষ দিচ্ছে। না ভাই, আমার জার্নালিস্ট আমার খুব কাছের, আমার অনেক ভাই ব্রাদার আছে যারা আমাকে অলওয়েজ সাপোর্ট করছে। তুমি যেমন আমার দোষ দেখলেও তুমি ওভারলুক করো, যেটা ঠিক না কিন্তু তুমি করো। তো এইরকম আমার অনেক আছে যারা আমাকে এত বছরের ক্যারিয়ারে আমাকে আটকায় রাখছে, আগলায় রাখছে। যখন হঠাৎ করেই ওর ইন্টারভিউগুলো ভাইরাল হওয়া শুরু করলো, ও যখন কথা বলছিল নানান টপিক নিয়ে, তখন যখন ওইগুলো ভাইরাল হওয়া শুরু করলো, তখন হঠাৎ করে আমি খেয়াল করলাম যে আমার ছবি দিয়ে কথা হচ্ছে, এবং সেখানে এই ধরনের কথা হচ্ছে যে আমার ব্যক্তিগত অনেক বিষয় নিয়ে। যদি এটা শুধুমাত্র আমার কাজের বিষয় নিয়ে কথা হতো, আমি খুব বাজে অ্যাক্টিং করি, আমি একদম অ্যাক্টিং জানি না, আমার কাজ ভালো না, এটা হলো আমি এটাকে ভাবতাম যে এখান থেকে আমার শেখার আছে। কিন্তু যখন আমি দেখলাম আমার ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেছে, আমি কিন্তু বলতেছি যে যারা ইউটিউবে ছাড়ছে বা করছে সেখানে আমার ছবি ইউজ হচ্ছে,
তখন এটা আমার চোখে পড়লো যে আমি এখান থেকে কোত্থেকে আসলাম, মানে কথা হচ্ছে অন্য টপিকে, আমি কোথা থেকে আসলাম। দেন যখন আমি এগুলো দেখলাম সামহাও, এরপরে একটা লং স্টোরি, আমি এখন পুরোনো জিনিস টানতে চাই না, কারণ আমি যখন পুরোনো জিনিস নিয়ে কথা বলবো তখন তার কাছে প্রশ্ন যাবে, সে তখন তার এক্সপ্লেনেশন দিবে, অত ডিটেইল চাই না। শি ইজ সো প্রিটি, সে না, কিন্তু আমার প্রশ্ন ঠিক আছে এইটা, এই জায়গায় যে ঠিক আছে তোমাকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে বা তোমাকে যারা ইউটিউবার তারা জড়িয়ে একটা কন্টেন্ট তৈরি করেছে, কিন্তু তুমি হুট করে মানে কত টাকার মামলা জানো? 10 কোটি। 10 কোটি, মানে খুবই সিম্পল ব্যাপার। 10 কোটি টাকা তোমার মনে হলো হুট করে এখন তো তাহলে মুখ খুলতে হবে, এখন আমি তো মুখ খুলতে চাই না, কারণ হলো তোমার কাছে মনে হলো যে কেন আমি এটা নিয়ে কথা বললাম। যখন আমি দেখলাম হেডলাইন সহজে নিউজটা হচ্ছে, এবং তুমি ওই ইউটিউবারকে বলতে পারো, ইউটিউব থেকে আমি দেখলাম, দেখার পরে আমি কি করলাম, আমি দেখে বিশ্বাস করলাম আমি এত বোকা, আমি বোকা আছে, এত বোকা না। এরপরে আমি ইন্টারভিউগুলো দেখলাম, এবং ইন্টারভিউগুলো আমি যখন দেখলাম, ইন্টারভিউতে অফেন্সিভ কথাবার্তা ছিল। আচ্ছা, এখন হয়তো সেটা সে ইন্টেনশনালি বলে নাই বা সে বুঝে বলে নাই, যেটা সে পরে আমাকে বলছে দেখে আমাদের একটা মীমাংসা আসছে। হ্যাঁ, এবং এটাই আমি বিশ্বাস করতে চাই, কারণ সে আমার কলিগ, সে আমার শত্রু না। আমি ওই প্রসঙ্গে না যাচ্ছি, এটা পুরনো বিষয়, পুরনো কাশন দিয়ে আর ঘাটতে চাই না। এখানে এই যে নিজে থেকেই সরে যাও, না হলে আমি বলা শুরু করলে খারাপ হবে। না, তুমি বলো, টাইম দিও জানো। সেটা হচ্ছে আমরা যেটা শুনতে পাচ্ছিলাম যে মিডিয়াতে এরকম শোনা যাচ্ছিল যে তোমার যে বয়ফ্রেন্ড, আবার রাফি জানতাম না, রাফি নাম নিয়েই তো বয়ফ্রেন্ড বলতেছে, এইজন্যই তো বলতেছি। না ঠিক আছে, আমরা ওই প্রসঙ্গে আসবো। তুমি যেহেতু নামটা বললা, রাফির সঙ্গে মিষ্টির কোথাও মিটিং হয়েছিল, সেটা দেশের বাইরে হয়তো কোনো হোটেলে বা কোথাও, সেটার পর থেকেই নাকি তুমি ওর উপর একটু চড়াও হওয়া। তুমি কোত্থেকে জানলা? এটা আমরা কোথাও জানি শুনছিলাম, এরকমই বলা বলি করছিল। তো সেই শুনছো না? হ্যাঁ, আসো, পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা, আসছো না? হ্যাঁ, তার মানে কি আমাকে নিয়ে কথা হইছে? হ্যাঁ, মানে কি আসলে বিষয়টা, মানে আমাকে নিয়ে তো বলছে না, ওরা মিটিং করছে, সেটা তুমি জানতে পারছো, যে কারণে তুমি দীর্ঘদিন পর্যন্তই মিষ্টির উপর একটু ফেরাপ ছিলা, এবং ওদের ভাষ্য হচ্ছে সেই মিটিংটা ছিল কোন সিনেমা পারপাস। হ্যাঁ, কে মিটিং করছে এটা শোনা যাচ্ছে, এটা আমি ওই ঘটনাস্থলে ছিলাম না। মিষ্টি জান্নাত, রায়হান রাফি, আর একজন হয়তো কোনো প্রোডিউসার বা কেউ ছিল অথবা ছিল না। মিষ্টি জান্নাতকে নিয়ে আমি কখনো কোনো কমেন্ট করছি না, আসলে বিষয়টা কি, এরকম কি ছিল কিছু? না, আমি কি মিষ্টিকে নিয়ে কোথাও কোনো কমেন্ট করছি? প্রথমত তোমার মিষ্টির টপিক টানাই উচিত হয়নি, কারণ এটা আমার আড্ডা এবং তার সাথে আমার কোনো কিছু না। আমি এখন এই বলা মানে এইটা নিয়ে আবার কিছুদিন আলোচনা হবে, তুমি হেডলাইন দিবা মিষ্টি জান্নাত নিয়ে কি বললেন তমা মির্জা, আমি এটা চাই না, বিকজ শি ইজ নট মাই কাপ অফ টি। বাট তুমি যে প্রশ্নের উত্তর যদি এখন আমি না দিয়ে চলে যাই, তখন তোমার প্রশ্নটা আরো গ্রান্টেড হয়ে গেল। হ্যাঁ, সো আমি উত্তরটা দিয়ে দেন আমি এই টপিকটা মানে আরেকজনকে নিয়ে আমি কথাই বলতে চাই না, কারণ উনি আমার লাইফে নাই। হ্যাঁ, আমিও ওনার লাইফে নাই। মানে মিষ্টি, আচ্ছা, মানে তোমার লাইফে থাকবে কেন? এক্স্যাক্টলি, তাহলে আমার লাইফ নিয়ে আমরা টক শোতে বসছি, আমি কেন তাকে নিয়ে কথা বলবো? হ্যাঁ, বলো। আমি ওইটাই বলতেছি তোমাকে। প্রথমত হলো, আমি ওনাকে নিয়ে কখনো কোনো কথা বলিনি। উনি ভালো ভালো কাজ করছেন ওনার জায়গা থেকে, আমি আমার জায়গা থেকে চেষ্টা করতেছি। যখন আমি দেখলাম এরকম কিছু কথা হয়েছে যে কারণ নখের যোগ্যতা নাই ইন্ডাস্ট্রিতে, তার পরিমাণ, দেন আরও কথা হলো যে পিটানোর বিষয় নানান বিষয় কথা আসছে, এবং আমি এইটুকু বুঝি যে অবশ্যই তাকে ওই পরিস্থিতিতে নিয়ে যাওয়া হয়েছে দেখে সেই ধরনের কথা বলছে। মেবি একজন উপস্থাপক তাকে নিয়ে এরকমই করছে, আমি নামটা নিলাম না। তো যখন এরকম একটা কথা এরকমই হলো, তখন আমি একটা স্ট্যাটাস দিছিলাম যে যত যাই হোক এটা নিয়ে এইভাবে কথা না বললে হয়, আমাদের জিনিসটা আমরা নিজেরা বসেই করে ফেলি। এবং শুধু আমি না, আরো অনেকে এটা নিয়ে কথা বলছে যে যেহেতু সে অনেক বলে ফেলতেছে, তো হয় কি এন্ড অফ দ্য ডে ওই যেটা হয়, ও করলে আমি গালি খাই, আমি করলে ও গালি খায়, ও করলে আরেকজন বাজে কথা শুনে, মানে আমরা তো একই ঘরানার। সো যখন দেখলাম যে খুব ওপেনলি এটা নিয়ে খুবই হচ্ছে, আমি একটা স্ট্যাটাস দিছিলাম, এবং তুমি স্ট্যাটাসটা এখনো বের করে দেখতে পারো। আমি এমন কিছু বলি নাই এবং আমি কাউকে ছোট করে কথা বলি নাই, কিন্তু এইটাকে উনি খুব ব্যক্তিগতভাবে নিয়ে উনি আমাকে নিয়ে প্রচুর কথা বলার পরে যখন ওনাকে জিজ্ঞাসা করা হলো যে কেন বললো, তখন উনি বললো যে আমি নাকি জেলাস করি ওনাকে নিয়ে। হ্যাঁ, কেন জেলাস করি? তখন এই জীবনে প্রথম আমি শুনলাম যে ওনার সাথে নাকি কোন এক পরিচালক, নাম মেনশন করেনি, এখন তুমি বলাতে আমি জানলাম,
উনি কিন্তু নাম মেনশন করেন, উনি কোথাও নাম মেনশন না করে উনি নাকি ইন্টারভিউ দিচ্ছে, বাট সব জায়গায় আমার নাম আর এই যে তুমিও বললা রাফির নাম, কারণ মানুষ বুঝতে পারছে। আমি বললাম একটা ছেলে আছে, সে অ্যাশ কালারে পাঞ্জাবি পরছে, তার চোখে চশমা আছে, সে ব্ল্যাক কালারের স্যান্ডেল পরছে, হাতে একটা ঘড়ি আছে, দেখতে এরকম, কিন্তু আমি নাম বলবো না। এখানে আর কে আছে এরকম? ওরকম হয়ে গেছে, বিষয়টা ওরকমই হয়েছে না। কিন্তু তাদের কি মিটিং কি আসলে হয়েছে কিনা? আই হ্যাভ নো ক্লু, আই হ্যাভ নো আইডিয়া। ওটা নিয়ে তোমার কোনো ইয়া ছিল? আমি তো জানি না, আমি ওই প্রথম ইন্টারভিউতে জানলাম। আর যদি হয় মানে সেটাতে কি হবে বাবা, মানে কি সমস্যা তাতে? কোনো সমস্যা নেই, আদৌ কি কোনো সমস্যা হওয়ার কথা? না, যেখানে এত এত সেলিব্রিটি কাজ করতেছে, আমার কাউকে পছন্দ হলো না, ওকেই পছন্দ হলো। তুমি বলছিলা যে তোমাকে নিয়ে এই ধরনের কথা উঠছে যে রায়হান রাফি কোন হিরোইনকে নিবে না নিবে সেটা বিকজ অফ ওরাই তুলতেছে। তুমি ও যে পট করে বললো যে মেবি উনি জেলাস, কারণ হলে আমার ওনার সাথে আড্ডা হয়েছে এই জন্য। ও কেন বললে কথা? আমি ওকে বলছি আমি জেলাস? আমি কি রাফিকে বলছি আমি জেলাস? রাফি বলতে পারবে কখনো? ডাকো রাফিকে, রাফি যদি বলতে পারে তোমার কোনোদিন কোনো আর্টিস্ট নিয়ে আমার সাথে মানে এটা নিয়ে তোমাদের আসলে কখনো বাইন্ডিং ছিল না? দেন এটা একটা ইস্যু, যখন যাকে নিয়ে কথা হচ্ছে সে এসে এটা স্বীকার করবে। এনি প্রডিউসার, এনি ডিরেক্টর, এনি কো আর্টিস্ট, ইভেন যাকে নিয়ে কথা হচ্ছে তিনি, ওনারা যে কেউ, মানে রাফি, যে কেউ যদি এসে বলতে পারে যে তোমা কখনো আমার কাস্টিং নিয়ে কথা বলছে, প্রথমত আমি কেন কাস্টিং নিয়ে কথা বলবো? আই এম নট দ্য ডিরেক্টর। হ্যাঁ, কথা বলছে এবং ওর কারণে এটা দেন এটা একটা আলোচনার বিষয় যে আমি কেন বললাম বা করলাম, তখন আরেকজন ভাবতে পারে যে তোমাই হয়তো এটা বলছে। বাট যেখানে এরকম কোনো কথা নেই, আমরা মুখে মুখে একটা রিউমার ছড়াই দিলাম। রায়হান রাফির সঙ্গে তোমার প্রেম বা সম্পর্কের ভাই রাফি কেন জীবনে আমি কে নিজের আমার আইডেন্টিটি আছে, তো আমাকে নিয়ে কথা বলো। রাফি কেন? হ্যাঁ, আমি তোমার ওই গল্পেই যাচ্ছি, যেহেতু তুমি বলতেছ না যে রায়হান রাফির সাথে তোমার প্রেম, বিয়ে বা গল্প, এগুলো নিয়ে কিছুই বলতে যাচ্ছ না। এক্স্যাক্টলি তুমি আসলে বিয়ের পিড়িতে কবে নাগাদ বসতে যাচ্ছ? বিয়ে তো করতে হবে, জবে ছেলে পাবো তবে। কেমন ছেলে চাই? আমার মাথাটা এমন লেভেলের আমাকে গরম করে দিছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, আমি লাল হয়ে গেছি। দেখো লিটারালি আমি লাল হয়ে গেছি, আমাকে লাল বানাই ছেড়ে দিছে।